আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনি শুনতে চলেছেন স্যার আর্থার কনান ডয়েল রচিত একটি বিখ্যাত শার্লক হোমস কাহিনী, দ্য রেড হেডেড লিগ। গল্পের শুরুতেই বলে রাখি, আমরা ইনার রিফ্লেকশনের পক্ষ থেকে প্রতি সপ্তাহে একটা করে গল্প আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি, কিন্তু কখনো পারিপার্শ্বিক কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তা সত্ত্বেও আপনারা যারা আমাদের গল্প নিয়মিত শুনে আমাদেরকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আরেকটু রিকোয়েস্ট, আপনারা দয়া করে আমাদের চ্যানেলের গল্পগুলি আপনাদের বন্ধু মহলে একটু ছড়িয়ে দিন, যাতে করে আমাদের গল্প আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমাদের সর্বশেষ গল্প বৃহন্নলাতে আমরা 2টি প্রশ্ন করেছিলাম শ্রোতাদের উদ্দেশ্যে। আমাদের সেই প্রশ্ন দুটি সঠিক জবাব দিয়েছিলেন দীপ্ত বড়ুয়া এবং রেজাউল বারী খান। তাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা। আজও আমাদের এই গল্প শেষে আপনাদের জন্য থাকবে 2টি প্রশ্ন। যারা প্রশ্ন দুটির সঠিক উত্তর দিতে পারবেন, তারা দয়া করে কমেন্ট সেকশনে প্রশ্ন দুটির সঠিক উত্তর দিয়ে দিবেন। তো শুরু হচ্ছে স্যার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমস কাহিনী, দ্য রেড হেডেড লিগ। হোমসের কাজ কারবারে আমি উৎসাহী। কেবল তাই নয়, ওকে নিয়ে লেখা আমার কাহিনীর সংখ্যাও নেহাত কম নয়। তথাপি হোমসের বক্তব্য সব দেখে শুনেও আমার কাহিনী বাস্তবসম্মত হয়ে ওঠে। সবই কল্পনার মিশলে অতি রঞ্জন দুষ্ট। বাস্তব ঘটনা নাকি কল্পনার চাইতেও চমকপ্রদ। মতামত জানিয়ে যে খালাস তা নয়, মাঝে মধ্যে এমন সব ঘটনার মধ্যে ফেলে দেয় কেবল নিজের বক্তব্য প্রমাণ করার জন্য। গত বছর শরৎকালেও এরকম একটা ঘটনার মুখোমুখি দাঁড় করিয়েছিল আমাকে। আমি যখন দেখা করতে গেছি, সে সময় মিস্টার জাবেজ উইলসন নামে একজন ভদ্রলোক হোমসের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। ভদ্রলোকের মাথার চুল আশ্চর্য রকমের লাল, বলা ভালো একবারে আগুন লাল। আমাকে দেখেই হোমস সহাস্যে পরিচয় পর্ব শেষ করে বলে উঠল, এসো ওয়াটসন, ইনি মিস্টার জাবেজ উইলসন। বাস্তব কত অসাধারণ তার একবার প্রত্যক্ষ করার সুযোগ এসেছে তোমার। এই যে আমাকে নিয়ে লেখালেখি করো বলেই বলছি, এখন যে কেসটা শোনাচ্ছি, এমন বিচিত্র মামলা ইদানিংকালে আমার হাতে আসেনি। অতি সাধারণ নির্দোষ ঘটনার পিছনেও যে কত বড় অপরাধ লুকিয়ে থাকতে পারে তা শুনলেই বুঝতে পারবে। কল্পনায় এমন ঘটনা তৈরি করাও কখনো সম্ভব নয়। মিস্টার উইলসন, আপনার অদ্ভুত কেসটা দয়া করে আর একবার গোড়া থেকে বলুন। ডক্টর ওয়াটসনের শোনা দরকার। কারবারি ইংরেজদের মতো ঢিলে ঢালা পোশাক পরিচ্ছদ ভদ্রলোকের। চেহারার মধ্যে একমাত্র বৈশিষ্ট্য চুলের লাল রংটা। মিস্টার উইলসন তার হাতের কাগজটার একটা বিজ্ঞাপনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করলেন। 2 মাস আগেকার মর্নিং ক্রনিকল। বললেন, যত গন্ডগোল এই বিজ্ঞাপন থেকেই পড়লেই বুঝতে পারবেন। বিজ্ঞাপনটায় চোখ রাখলাম। যুক্তরাষ্ট্রের স্বর্গত হপকিন্সের ইচ্ছাপত্র অনুযায়ী লোহিতকে সমিতির আর একটা সদস্যপদ শূন্য রয়েছে। কাজ খুবই সামান্য, সাপ্তাহিক মাইনে 4 পাউন্ড, চুলের রং আগুন লাল এবং বয়স 21 বছরের ঊর্ধ্বে। এমন প্রার্থী আবেদনপত্র নিয়ে বেলা 11টায় ফ্লিট স্ট্রিটের 7 নম্বর পোপস কোর্টে সমিতির কার্যালয়ের ডানকান রসের সঙ্গে সাক্ষাৎ করবেন। অদ্ভুত বিজ্ঞাপন। হতভম্ব হয়ে বললাম, এ তো কিছুই বোঝা যাচ্ছে না দেখছি। তবেই বোঝো, মামুলি বিজ্ঞাপন নয়। এরপর বলুন মিস্টার উইলসন। বলল হোমস।
আমার একটা ছোটখাটো বন্ধকি কারবার আছে, এটাই দেখাশোনা করি। খানিকটা সহযোগিতা করে হাফ মাইনের একজন কর্মচারী। কি নাম? ভিনসেন্ট স্পল্ডিং। আধা বয়সী সাদাসিধে মানুষ, ফটো তোলার বাতিক আছে। দিনরাত ঘুরে ঘুরে ফটো তুলে আর আমার নিচের অন্ধকার ঘরে ডেভেলপ করে। আমি বিপত্তিক মানুষ, একটা বছর 14 বয়সের মেয়ে সংসারের কাজকর্ম করে দেই। ভালোই ছিলাম আমরা। মাস দু আগে স্পল্ডিং বিজ্ঞাপনটা এনে যত গন্ডগোল পাকালো। আমাকে দেখিয়ে বলল, বছরে 200 পাউন্ডের একটা চাকরি। আপনার মতো লাল চুল থাকলে এক্ষুনি আবেদনপত্র নিয়ে আমি দেখা করতাম। তার কাছেই শুনলাম। লাল চুলের এক আমেরিকান কোটিপতি লোহিত কেশ সমিতি প্রতিষ্ঠা করেন। ভদ্রলোকের নিজের চুল লাল ছিল বলে সহানুভূতিবশত লন্ডনের লাল চুলের মানুষগুলো যাতে অল্প পরিশ্রমে পয়সা হাতে পায় তার জন্য এই ব্যবস্থা করেছেন। টাকাটা দেওয়া হয় তার সম্পত্তির সুদ থেকে। কিছুদিন ধরেই কারবার মন্দা যাচ্ছিল। এই অবস্থায় বছরে 200 পাউন্ডের একটা নিশ্চিত ব্যবস্থা চোখের সামনে দেখে কার না লোভ হয় বলুন। তার উপর স্পল্ডিং বলল সমিতি বিশেষভাবে আগুন লাল চুল দেখেই কর্মী নির্বাচন করে। দৈবক্রমে আমার চুলের রঙও আগুন লাল, সুতরাং দরখাস্ত করলেই চাকরিটা আমি পেয়ে যেতে পারি। লোহিত কেশ সমিতির অনেক খবরই দেখলাম স্পল্ডিং রাখে। শেষ পর্যন্ত ওকে সঙ্গে নিয়েই সমিতির কার্যালয়ে গিয়ে হাজির হলাম। কাতারে কাতারে লাল চুল মানুষ মশাই, কি বলবো। তবে তার মধ্যে চুলের রংটা আমারই সরেস, একেবারে আগুন লাল, দেখতেই তো পাচ্ছেন। স্পল্ডিং আমাকে কায়দা কানুন করে ভিড় ঠেলে নিয়ে গেল অফিস ঘরের সামনে। ভিড় সেখানেও। অফিস ঘরে একজন লাল চুলো চেয়ার টেবিল নিয়ে বসে প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে তৎক্ষণাৎ নাকচ করে দিচ্ছে। কিন্তু আশ্চর্য, আমার চুলের দিকে তাকিয়ে ভদ্রলোকের চোখ চকচক করে উঠল। ভেতরে গিয়ে বসতেই দরজা বন্ধ করে দিলেন। 2-4টে কথা জিজ্ঞেস করলেন, তারপরেই আচমকা চুল খামচে ধরে হ্যাঁচকা টান মারলেন। যন্ত্রণায় কাতরে উঠলাম আমি। ভদ্রলোক ক্ষমা চেয়ে বললেন, ওহ সরি, কিছু মনে করবেন না। নকল চুল কিনা দেখলাম, অনেকে রং করা চুল নিয়ে আসছে তো। আমি মনোনীত হলাম। ভদ্রলোকের নাম ডানকান রস, ওখানকার ম্যানেজার। জিজ্ঞেস করে জানলাম কাজের সময় সকাল 10টা থেকে 2টো, মাত্র 4 ঘন্টা। মাইনে সপ্তাহে 4 পাউন্ড। সকালের দিকে আমার বিশেষ কোনো কাজ থাকে না। স্পল্ডিং সে সময়টা সামলাতে পারবে। আমার বাড়তি রোজগারে কোনো অসুবিধাই দেখলাম না। কাজের ব্যাপারে জিজ্ঞেস করতে ডানকান রস বলল, কাজ খুবই হালকা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে নকল করে যাবেন। কাগজ, কলম, কালি নিজেকে নিয়ে আসতে হবে অবশ্য, কিন্তু ঘর ছেড়ে একদমই বেরোতে পারবেন না। তাহলে চাকরি কিন্তু থাকবে না। উইলে শর্তটা এভাবেই আছে। পরের দিন থেকে এই কাজে বহাল হয়ে গেলাম। বাড়ি এসে অনেক ভেবেছি। সামান্য এই কাজের জন্য এতগুলো টাকা দেওয়ার কোনো কারণ খুঁজে পাইনি। সপ্তাহের শেষে টাকাটা পাওয়া যাবে কিনা সে বিষয়ে খানিকটা সন্দেহ ছিল। স্পল্ডিং অবশ্য বরাবরই আমাকে মনের বল জুগিয়ে গেছে। সমিতির কার্যালয়ে পৌঁছে দেখি ডানকান রস আগেই হাজির হয়েছে। আমাকে এ অক্ষর থেকে শব্দকোষ নকল করতে দিয়ে বেরিয়ে গেল, কিন্তু মাঝে মাঝে এসে তদারক করে গেল। ঠিক 2টোর সময় ছুটি পেলাম। এভাবে প্রথম সপ্তাহ কাটলো। শনিবারে যথারীতি মাইনেটা পেলাম। কাজের উৎসাহ বাড়লো ঠিকঠাক টাকাটা পেয়ে। নিয়মিত 10টা থেকে 2টো হাজিরা দিয়ে চললাম। ডানকান রসের হাজিরা ক্রমশ কমে যেতে লাগলো। প্রতিদিন একবার আসো, শেষকালে বন্ধ হয়ে গেল। আমি কিন্তু যথারীতি নকল করা চালিয়ে গেলাম। এভাবে 8টা সপ্তাহ কাটলো। লেটার এ প্রায় শেষ করে এনেছি, এমন সময় আচমকা শেষ হয়ে গেল ব্যাপারটা। আজ অফিসে গিয়ে দেখি এই পিচবোর্ডের টুকরোটা দরজায় ঝুলছে। চৌকোনা একটা পিচবোর্ড এগিয়ে দিল জবাবে উইলসন। তাতে লেখা, লোহিতকের সমিতি উঠে গেল, অক্টোবর 9, 1890।
ভদ্রলোকের করুণ বিষণ্ণ ত্রস্ত মুখভাবের দিকে চোখ পড়তে আর হাসি সামলাতে পারা গেল না। আমি আর হোমস যুগপৎ হো হো শব্দে পেট ফাটা হাসি হেসে উঠলাম। মিস্টার উইলসন ভ্যাবাচাকা খেয়ে গেলেন। লাল চুলের দৌলতে পাওয়া অমন চাকরিটা আর তার গেল, আর আমরা কিনা মজা করে হাসছি। অপ্রস্তুত মুখে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন। হোমস তার হাত ধরে বসালো, বলল, কিছু মনে করবেন না, আপনার কেস আমি নিলাম। এবারে পরের ঘটনা বলে যান। মশাই, অমন একটা কাজ দিয়ে আবার কেড়ে নেয়া। একটা মানুষের ভাগ্য নিয়ে রসিকতা কি কেউ করে? কি দরকার ছিল বলুন? এই বোর্ডটা দেখে মাথা ঘুরে গেল আমার। ছুটলাম বাড়িওয়ালার কাছে, নিচতলায়। তিনি তো লোহিত কেশ সমিতির নামই আমার কাছে প্রথম শুনলেন। ডানকান রস নামটা জীবনে শোনেননি, তবে লাল চুল আর চেহারার বিবরণ দিতে চিনতে পারলেন। বললেন, ও আচ্ছা, হ্যাঁ উনি তো উইলিয়াম মরিস, সলিসিটর। নিজের অফিস গোছানো না হওয়া পর্যন্ত আমার অফিসে বসতেন। কালকেই চলে গেছেন তো। 17 নম্বর কিং অ্যাওয়ার্ড স্ট্রিটে অফিস করেছেন, সেখানে গেলেই দেখা পাবেন। আশা নিয়ে ছুটলাম এডওয়ার্ড স্ট্রিট। কিন্তু কোথায় কে? একটা কারখানা সেখানে। উইলিয়াম মরিস বা ডানকান রসের নাম গন্ধ নেই। বাড়ি ফিরে স্পল্ডিংয়ে সব খুলে বললাম। ও বলল, হতাশ হবেন না, 2-4 দিন অপেক্ষা করুন, নিশ্চয়ই চিঠিপত্র কিছু আসবে। কিন্তু চিঠি এসে আমার কি লাভ হবে বলুন? চাকরিটা তো আর ফিরে পাবো না। এ অবস্থায় কি করব বুঝতে পারছিলাম না। সেখানেই আপনার পরামর্শ নিতে এলাম। শুনেছি গরিব দুঃখীদের অনেক সাহায্য আপনি করেন। হোমস বলল, এসে ভালোই করেছেন, তবে ব্যাপারটা যতটা সাদামাটা দেখাচ্ছে আসলে তা নয়। আমারও তাই ধারণা। নইলে দেখুন, খামোখা আমার পেছনে 32টা পাউন্ড খরচ করার কোনো মানে হয় না। আমারও মনে হয় ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। হোমস জিজ্ঞেস করল, আচ্ছা, স্পল্ডিং আপনার কাজে বহাল হয়েছে কতদিন? তা মাস তিনেক হবে। ওকে জোগাড় করলেন কিভাবে? বিজ্ঞাপন দিয়েছিলাম, অনেকেই এসেছিল। সবচেয়ে কম চাহিদা ছিল ওর। স্পল্ডিংয়ের চেহারাটা একটু বলুন তো। খাটো খোটো চেহারা, তবে বেশ গাড্ডগড্ড। পরিষ্কার গাল, কপালে একটা সাদা দাগ, এসিডে পড়ে গিয়েছিল। বয়স? এই 30-এর কাছাকাছি। হোমস সহসা উত্তেজিত স্বরে বলে উঠল, আচ্ছা বলুন তো, দোকানের লতিতে কি ফুটা আছে? হ্যাঁ আছে। ছেলেবেলায় নাকি এক বেদে জোর করে কান বিধিয়ে দিয়েছিল। স্পল্ডিং এখন কোথায়? আমার আস্তানাতেই রয়েছে। হোমস টেনে টেনে বলল, আচ্ছা আচ্ছা, আজ শনিবার, সোমবার নাগাদ একটা কিছু করা যাবে মনে হচ্ছে। আপনি আসুন। জাবেজ উইলসন বিদায় নিল, কিন্তু আমার মাথায় জট পাকাতে লাগলো অদ্ভুত এই মামলাটা। বললাম, খুবই গোলমেলে মামলা দেখছি, কিছুই তো আন্দাজ করা যাচ্ছে না। হোমস হেসে বলল, ওয়াটসন, তোমাকে তো অনেক আগেই বলেছি, যে মামলা বেশি গোলমেলে মনে হয় তাতে বরং গোলমাল কম থাকে, আর যা সহজ সরল বলে মনে হয় রহস্য তাতেই বেশি। এরপর কুণ্ডলি পাকিয়ে পাইপ ধরিয়ে টানতে লাগলো। চুপচাপ বসে ওর কাণ্ড দেখতে লাগলাম। মনে হচ্ছে পরপর কয়েকটা পাইপ টানবার আগে নড়াচড়া করবে না। চিন্তার ভূত মাথায় চেপেছে। সহসা লাফিয়ে উঠে দাঁড়ালো, বলল, চলো ঘন্টা কয়েক সেন্ট জেমস হলে জার্মান মিউজিক শুনে আসা যাক। বেরুতে হলো, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে হোমস প্রথমে গেল স্যাক্স কোবার স্কোয়ারে। কোণের একটা বাড়ির বোর্ডে লেখা জাবেজ উইলসনের নাম। বন্ধকি কারবারের দোকানটা নিশ্চয়। হোমস চোখ কুঁচকে খানিকক্ষণ সেদিকে তাকিয়ে রইল। তারপর দুপাশে ইটের বাড়িগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে মোড় পর্যন্ত এগুলো। ফিরে এসে আবার দোকানের সামনে।
2-3 বার লাঠি ঠুকলো দরজার কাছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে সামনে দাঁড়ালো একজন যুবা, দাড়ি গোঁফ পরিষ্কার করে কামানো। হোমস জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, স্ট্যান্ডে যাওয়ার রাস্তাটা বলতে পারেন? ঝটিতি পথের হদিস বলে দিয়ে দুম করে মুখের উপর দরজা বন্ধ করে দিল লোকটা। হোমস বলল, ওয়াটসন, কীরকম চটপটে দেখলে তো? তা আমি যা দেখবার ওর মধ্যেই দেখে নিয়েছি। চেহারাটা দেখলে তো? না, ট্রাউজার্সের হাঁটুটা দেখলাম। মেঝেতেও দেখলাম লাঠি ঠুকে কি পরীক্ষা করলে? করলাম। রাস্তার এদিকটা দেখা হয়েছে, চলো পিছনের দিকটা দেখে আসি। পেছনের রাস্তায় যানবাহন আর পথচারীর ভিড় সামনের তুলনায় অনেক বেশি। দুপাশে সারি সারি ঝলমলে দোকান। তীক্ষ্ণ চোখে সেদিকে তাকিয়ে হোমস আপন মনে বলতে লাগলো, তামাকের দোকানের পরেই খবরের কাগজ, তারপর ব্যাংক, তারপর রেস্তোরাঁ, তারপর এদিকে গাড়ির কারখানা। ওয়াটসন, চলো, এদিকের কাজ শেষ। বাজনার আসরে গিয়ে যেন হোমস অন্য মানুষ হয়ে গেল। নিজে সে ভালো বেহালা বাজায়, ভালো বাজনা তাই শুনতেও ভালোবাসে, কিন্তু এইসব অলস মুহূর্তে তার মন তীক্ষ্ণ বিশ্লেষণের ছুরি দিয়ে রহস্যের ব্যবচ্ছেদে সম্পূর্ণ করে। হোমসের এই এক আশ্চর্য দ্বৈত রূপ। বাজনা শেষ হলে রাস্তায় বেরিয়ে এসে হোমস বলল, ওয়াটসন, আজ শনিবার তো, কেসটার গুরুত্ব এই কারণেই বেড়ে যাচ্ছে। সাংঘাতিক একটা চক্রান্ত চলেছে এই কোবার্জ স্কোয়ারে। এক্ষুনি আমাকে এক জায়গায় যাওয়া দরকার, কিন্তু রাতে তোমার সাহায্য আমার দরকার। কটায় আসবো? ধরো 10টা নাগাদ, আর মিলিটারি রিভলভারটাও সঙ্গে নিয়ে এসো। বলতে বলতে রাস্তার ভিড়ে মিলিয়ে গেল হোমস। ঘোর ষড়যন্ত্র চলছে। হোমসের এই কথাটা তখনও বাজছিল কানের গোড়ায়। ও যে ষড়যন্ত্রের কোথায় কি দেখলো ওই জানে। ওর বুদ্ধির নাগাল ধরা কোনো দিনই আমার পক্ষে সম্ভব হলো না। তার তো সেই একই কথা, পর্যবেক্ষণ আর বিশ্লেষণ। এই কেসের লোহিত কেস সমিতির কাণ্ড কারখানা সম্পর্কে ও যা জেনেছে, আমিও তাই জেনেছি। আমি যা দেখেছি ও তাই দেখেছে, কিন্তু এর মধ্যে ঘোর ষড়যন্ত্রের আভাসও পেয়ে গেল। চিন্তা করেও মাথায় কিছু আসছে না, কিন্তু হোমসের সিদ্ধান্ত সম্পর্কে বিন্দু মাত্র সংশয় নেই আমার। যথাসময়ে বেকার স্ট্রিটে উপস্থিত হলাম। বসার ঘরে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা পিটার জোন্সকে দেখেই চিনতে পারলাম। আর একজন দামি পোশাক পরা ভদ্রলোকও রয়েছেন, বেজার মুখ করে বসে আছেন। হোমস পরিচয় করিয়ে দিল। ও, এই যে ওয়াটসন, এসো, ইনি মিস্টার মেরিওয়েদার। আজকের নৈশ অভিযানে আমাদের সঙ্গে যাচ্ছেন। আর স্কটল্যান্ড ইয়ার্ডের পিটার জোন্সকে তো তুমি চিনোই। মিস্টার মেরিওয়েলদার বললেন, যাচ্ছি বটে, কিন্তু কোনো কাজ হবে বলে তো মনে হচ্ছে না। মাঝখান থেকে আমার শনিবারের তাস খেলাটা মাঠে হলো। গত 27 বছরে প্রথম নিয়মভঙ্গ হচ্ছে। হোমস হেসে বলল, বাজি জেতার কথা যদি বলতে হয়, আজ রাতে তাহলে লোকসান আপনার হবে বলে মনে হয় না। 30,000 পাউন্ড কি কম কথা হলো? লাভ মিস্টার জনসেরও কম হবে না। দীর্ঘদিন যাকে হন্যে হয়ে খুঁজছো, তাকে পেয়ে যাবে হাতের কাছে। চমকে উঠে জোন্স বলল, সে কি, কার কথা বলছেন? জন ক্লে, স্বনামধন্য পুরুষ। খুন, ডাকাতি, চুরি, চামারি, জালিয়াতি সব বিদ্যাতেই রীতিমতো প্রতিভাধর। রাজবংশের ছেলে, বয়সও বেশি নয়। উচ্চশিক্ষা পেয়েও সঙ্গদোষে অন্ধকারের পেশা নিয়েছে। আজ রাতেই তার সঙ্গে আলাপ করিয়ে দেব তোমার। কিছুক্ষণের মধ্যেই পথে নেমে পড়লাম আমরা। দুটো গাড়ির একটাতে উঠেছি আমি আর হোমস। শিকারের ছোট্ট চাবুক নিয়ে নিয়েছে হাতে। যেতে যেতে বলল, মিস্টার মেরিওয়েলদারকে সঙ্গে নিতে হয়েছে ওর নিজেরই স্বার্থে, যদিও ব্যাপারটা এখনও পরিষ্কারভাবে বুঝতে পারিনি। ভদ্রলোক একটা ব্যাংকের ডিরেক্টর। জোন্সকে না হলেও চলতো, তবে আমাদের পরিশ্রম কমবে ওর আশাতে। দিনের আলোয় যে দোকানগুলো দেখে গিয়েছিল হোমস, সেখানেই গাড়ি থেকে নামলাম আমরা।
মিস্টার মেরিওয়েলদার পথ প্রদর্শক হলেন। দরজা খুলে ভেতরে ঢোকালেন। করিডোর পেরিয়ে সেখান থেকে লোহার ফটক খুলে ঘোরানো পাথরের সিঁড়ি বেয়ে নামলাম মাটির তলায় লোহার গেট লাগানো পাতাল ঘরে। ঘর ভর্তি বড় বড় কাঠের বক্স। একটা লণ্ঠন জেলে নিয়েছিলেন মেরিওয়েলদার। থেকে থেকে গজগজ করছিলেন ঘরে ঢুকে। হোমস বলল, আপনি বাক্সের উপর উঠে বসুন। এবারে আমাকে আমার কাজ করতে দিন। বিপদ যদি আসবে পায়ের তলা থেকে। বলতে বলতে লণ্ঠনের আলোয় আতস কাচ নিয়ে মেঝের উপর হুমড়ি খেয়ে পড়লেন। অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে পাথরের জোর পরীক্ষা করল। পরে বলল, ওয়াটসন, আমরা এখানে দাঁড়িয়ে আছি মিস্টার মেরিওয়েদারের ব্যাংকের ভল্টের মধ্যে। আরও কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে এখানে। জাভেজ উইলসন ঘুমিয়ে না পড়া পর্যন্ত ওদের কাজ শুরু করার সুবিধা হবে না। কিন্তু লন্ডনের ডাকসাইটে ক্রিমিনালের একটা গ্রুপ হঠাৎ এই ব্যাংকের ভল্ট নিয়ে কেন ব্যস্ত হয়ে পড়ল সেইটা বুঝতে পারতেছি না। মিস্টার মেরিওয়েদার, ব্যাপার কি কিছু আঁচ করতে পারছেন? সোনা মশাই, ফরাসি সোনা। বেশি লাভের আশায় ব্যাংক অফ ফ্রান্স থেকে আনিয়ে রাখা হয়েছে এসব ব্যাংকে। আমাদের এখানে পড়ে আছে মাসখানেক থেকে। আমি যে বাক্সে বসে আছি এর মধ্যেও রয়েছে শীষের পাতে মোড়া বাঁট। এত সোনা অন্য কোনো ব্যাংকে নেই। ও আচ্ছা, এখন পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। ঠিক আছে, এবারে বাক্সের আড়ালে গা ঢাকা দিন সকলে। আমি লণ্ঠন ঢাকা দেব। আলো ফেলার সঙ্গে সঙ্গেই কিন্তু বেরিয়ে আসবেন। আর ওয়াটসন, বেগতিক বুঝলে নির্দ্বিধায় গুলি চালাবে। বলতে বলতে হোমস লণ্ঠনে ঢাকা দিয়ে দিল। নিশ্চিম অন্ধকারে ঢেকে গেল ঘর। হোমস ফিসফিস করে বলল, মিস্টার জোন্স, এখান থেকে পালাবার পথ কিন্তু একটাই। সেক্সকোবার্গের সেই বাড়ি, সেখানকার ব্যবস্থা সব ঠিকঠাক আছে তো? জোন্স বলল, দুজন চৌকিদার নিয়ে একজন ইন্সপেক্টর রেখেছি সেখানে। পালাবার পথ বন্ধ। ভেরি গুড। ওত পেতে প্রতীক্ষা চলল আমাদের। সময় যেন আর কাটতেই চায় না। পাতালপুরে নিস্তব্ধ ঘরে হৃৎপিণ্ডের শব্দ ছাড়া আর কিছুই মালুম হচ্ছে না। ঘণ্টাখানে কাটল এই দুঃসহ উৎকণ্ঠায়। একসময় একটা আলোর রেখা জেগে উঠল মেঝের পাথরের জোড় ভেদ করে, কিন্তু কোনো শব্দ নেই। ক্রমে হলদেটে আলোর লেখা বেড়ে গেল। স্পষ্ট হয়ে উঠল একটা গর্ত। রুদ্ধশ্বাসের দৃষ্টি নিস্তব্ধ করে রইলাম সেদিকে। একটা সাদা সরু হাত বেরিয়ে এলো ফুটো দিয়ে। পরক্ষণেই হাত অদৃশ্য হলো, কিন্তু সশব্দে উল্টে পড়ল একটা বড় পাথর। চৌকানা গর্ত দিয়ে লণ্ঠনের আলো ঠিকরে বেরিয়ে এলো ঘরে। একটু পরেই একটা ছোটোখাটো মাথা ঠেলে উঠল গর্তের মুখে। এদিক সেদিক মাথা ঘুরিয়ে দেখে নিয়ে মেঝের উপর উঠে এলো একজন। তারপর টেনে তুলল আরও একজনকে। হালকা চেহারা, চুল লাল লোকটা 6.5 আনা। বেলচা থলি চেয়ে হাত বাড়িয়েই চেঁচে উঠল, আর্চি, বেলচা আর থলিটা দাও। মরেছে। আর্চি, শিগগিরই লাফিয়ে পড়ো। কিন্তু সে সময় আর পেল না লোকটা। তার আগেই বাঘের মতো লাফিয়ে পড়ে পিঠের জামা খামছে ধরল হোমস। লোকটার হাতে রিভলভারের নল চকচক করে উঠতে না উঠতেই সপাং শব্দে হাঁকড়ালো চাবুক। ঠিকরে গেল খুদে অস্ত্রটা। কিন্তু সঙ্গে সঙ্গে পরপর আওয়াজ। জোন্সের হাত ফসকে জামা ছিঁড়ে লাফিয়ে পড়ল উঠছি। ততক্ষণে শিকার কায়দা করে নিয়েছে হোমস। ধীর গম্ভীর কণ্ঠে বলল, জন ক্লে, আর কেন? খেলা তো শেষ হলো। সুড়ঙ্গের মুখে তোমার স্যাঙারটিরও এতক্ষণে হাতে গয়না পরা হয়ে গেছে। জোন্স এগিয়ে গিয়ে বলল, দেখা তো হয়ে যাবে শিগগিরই। বাছাধন, হাতটা বাড়াও, গয়নাটা পরিয়ে দিই। খবরদার, ভুলে যাবেন না আমার ধমনীতে রাজ রক্ত রয়েছে। সমীহ করে কথা বলবেন। নিশ্চয়ই হুজুর। দয়া করে আবার থানায় চলুন। হ্যাঁ, এভাবেই বলবেন।
এতক্ষণ বাদে কথা ফুটল মিস্টার মেরিওয়েলদারের মুখে। গদগদ স্বরে বলল, কি আশ্চর্য, ঘুণাক্ষরও ষড়যন্ত্র টের পেতে দেয়নি। মিস্টার হোমস, আপনার জন্যই আজ অত বড় সর্বনাশের হাত থেকে উদ্ধার পেয়ে গেলাম আমরা। হোমস বলল, জন ক্লের সঙ্গে আমার একটা বোঝাপড়া বাকি ছিল, হিসাবটা মিটিয়ে নিলাম। সেই সঙ্গে লোহিত কেস সমিতির অসাধারণ মামলারও নিষ্পত্তি হলো। কিন্তু এবারে আমার খরচপত্রের হিসাবটা আপনার ব্যাংক মিটিয়ে দিলেই বাধিত হই। পরদিন সকালে বেকার স্ট্রিটের ঘরে বসে লোহিত চুল সমিতির জেট টেনে কথার খেই ধরিয়ে দিলাম। হোমস তখন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেয়ালি ব্যাখ্যা করতে বসল। বলল, খুবই সরল সোজা কেস। মোটিভ বিচার করেই লোহিত কেস সমিতির বিজ্ঞাপনের রহস্য ভেদ হয়ে গেল। শব্দকোষ নকলের কাজ দিয়ে 4 ঘন্টা বসিয়ে রাখার একটাই উদ্দেশ্য, লাল চুল বন্ধকের কারবারিকে তার নিজের বাড়ি থেকে সরিয়ে রাখা। আইডিয়াটা জব্বর খেলেছিল জন ক্লে। জাভেজ উইলসনের মাথায় লাল চুল দেখেই সপ্তাহে 4 পাউন্ডের ফাঁদটা পেতেছিল সেঙাতকে দিয়ে। এরপরেই দেখতে হলো অমন 2 পয়সার কারবারিকে সরিয়ে রেখে সে কী কাজ হাসিল করতে চাইছে। তার বাড়িতে এমন কিছু ধন দৌলত পাবার কথা নয়। বুঝতে কষ্ট হলো না আসল লক্ষ্যটা আশেপাশেই কোথাও, কিন্তু ষড়যন্ত্রটা চলছে এ বাড়িতে। বাড়ির মালিককে সরিয়ে রাখার মতলব সে কারণেই। সূত্রও পেয়ে গেলাম। হাফ মাইনের কর্মচারী মাটির তলার ঘরে ডার্ক রুম বানিয়েছে ফটো ডেভেলপ করার জন্য। লন্ডনের বড় মাপের অপরাধীদের চেহারা আমার প্রায় মুখস্থই বলতে পারো। চেহারার বর্ণনা আর লোহিত কেস সমিতিতে মাথা মোটা জাভেজ উইলসনকে কাজে নিয়ে যাবার আগ্রহ, এ থেকেই বুঝলাম অভিনেতাটি শহরের বড় অপরাধীদেরই একজন। রোজ 4 ঘন্টা সময় নিয়ে 2 মাস ধরে মাটির তলার ঘরে সুড়ঙ্গ কাটা ছাড়া আর কী কাজ করতে পারে। তোমার মনে আছে নিশ্চয়, বন্ধকি কারবারের দোকানের সামনে গিয়ে লাঠি ঠুকেছিলাম। সুড়ঙ্গটা বাড়ির পেছনের দিকে না সামনে, উদ্দেশ্য ছিল সেটা দেখা। কাজটা যে চলছে পিছন দিকে তার সামনের দিকে নিরেট আওয়াজ শুনেই মালুম হলো। কর্মচারীটি বেরিয়ে আসতেই তাকালাম তার প্যান্টের হাঁটুর দিকে। ঘন্টার পর ঘন্টা মাটিতে হাঁটু চেপে থাকলে প্যান্টের যা অবস্থা হয়, দেখলাম অবিকল সেই হাল। এখানে একটু ঝুঁকি নিতে হয়েছিল। অবশ্য জানতাম আমরা পরস্পরকে চিনি না। এরপর বাকি রইল একটাই কাজ, বাড়ির পেছন দিকটায় গিয়ে দেখলাম রাস্তা পেরিয়েই ব্যাংক। আমার সব সন্দেহের নিরসন হলো। নিশ্চিন্ত হয়ে তোমাকে বাড়ি পাঠিয়ে চলে গেলাম স্কটল্যান্ড ইয়ার্ডে, তারপর ব্যাংক ডিরেক্টরের কাছে। কিন্তু ঠিক ঠিক শনিবার দিনেই যে ওরা ভল্টে হানা দেবে সেটা জানলে কি করে? খুবই পরিষ্কার। সুড়ঙ্গ খোঁড়া হয়ে যেতেই জাভেজ উইলসনকে বাড়ি থেকে সরিয়ে রাখার প্রয়োজনও ফুরোলো। সমিতিও উঠে গেল। নোটিশটা দেখেই আন্দাজ করলাম এবারে যত তাড়াতাড়ি সম্ভব কাজ হাসিল করে ওরা চম্পট দিবে। সেদিক থেকে শনিবারই ভালো। তাহলে গা ঢাকা দেওয়ার জন্য 2টো দিন হাতে পাওয়া যাচ্ছে, কারণ রবিবার ব্যাংক বন্ধ। এই ভাবনা থেকেই শনিবারের ফাঁদ পাতা। অসাধারণ! তোমার কথাতেই বলছি, একবারে নিখুঁত যুক্তি আর বিশ্লেষণের শেকল পরের পর সাজানো। তোমার এই যুক্তিবিজ্ঞানের তুলনা হয় না হোমস। আজ আপনি শুনলেন স্যার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমস কাহিনী দ্য রেড হেডেড লিগ। আপনি গল্পটি কত মনোযোগ সহকারে শুনেছেন সেটা যাচাইয়ের উদ্দেশ্যে আপনার জন্য রয়েছে 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মিস্টার জাভেজ উইলসন রেড হেডেড লিগের বিজ্ঞাপন কোন পত্রিকায় পান? দ্বিতীয় প্রশ্ন, ব্যাংক অভিযানের পূর্বে ডক্টর ওয়াটসন শার্লক হোমসের সাথে তার বাড়িতে
রাত কয়টায় দেখা করতে আসেন? আজকের গল্প পাঠে এবং ডক্টর ওয়াটসনের ভূমিকায় ছিল স্বপ্নেল। গল্পের সূত্রধার এবং শার্লক হোমসের ভূমিকায় আমি আরিফ। মিস্টার জাভেজ উইলসন, মিস্টার পিটার জোন্স এবং মিস্টার মেরিওয়েদারের ভূমিকায় নাসিফ। ভিনসেন্ট স্পল্ডিং, ডানকান রস, বাড়িওয়ালা এবং জন ক্লের ভূমিকায় হৃদয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বিশেষ ধন্যবাদ।